কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে 5 মে রোববার আমরা প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। দেখেন, আমরা শুরু করি তাহলে। যে স্নাতক সমাপনী অনুষ্ঠান বাতিল হচ্ছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে। তো এটা তো বুঝতেই পারতেছেন কেন। এটার ইস্যুটা হচ্ছে গাজার যে জেনোসাইড করতেছে ইসরায়েল, সেটার বিরুদ্ধে প্রচুর আন্দোলন হচ্ছে। ওই আন্দোলনের মুখে যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে সমাপনী অনুষ্ঠান বাতিল করার দিকে আগাচ্ছে। এরপরে দেখেন, এটা খুবই ভালো লাগছে আমার, সময়ের মুখ। এটা হচ্ছে কৃষক আপনার হাওড়ের বিস্তীর্ণ ফসলের মাঠ বোরোদান কাটতে গিয়ে বজ্রপাতে প্রচুর কৃষক মারা যায়। ঠিক আছে, এই জন্য একটা কৃষক ছাউনি নির্মাণ করেছে পূর্ব সিঙ্গুর নতুন কুড়ি ক্লাব, সামাজিক সংগঠন একটা। ঠিক আছে, আসলে এই সংগঠনগুলো আমাদের এখানেও অনেকগুলো সংগঠন আছে যারা ধরেন খুবই কমিউনিটি লেভেলে কাজ করে, খুবই বড় না, লাইক হচ্ছে ইন্টারন্যাশনাল আইএনজিও বা ন্যাশনালি যারা কাজ করে, বাট ওরা সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন রাখে তারাই। ঠিক আছে, এটা খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাদেরকে যারা এই স্টেপটা নিয়েছেন। যাই হোক, ডেইলি স্টারের প্রথম আলোর হেডলাইন হচ্ছে ট্রেনের সূচি বিপর্যয় চরম দুর্ভোগ। ঠিক আছে, সূচি বানানটা আমরা দেখি শয় দীর্ঘকার চয় রস্যইকার। ঠিক আছে, দীর্ঘিকার না কিন্তু। ঠিক আছে, দুর্ভোগ বানানটা দেখতে পারেন, দুর্ভোগে কিন্তু দীর্ঘকার না। ঠিক আছে, দুর্ভোগ অনেকে দুর্ভোগ দীর্ঘকার দিয়ে রস্যইকার হবে। ঠিক আছে, আপনারা জানেন যে ট্রেনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা কমলাপুর স্টেশন থেকে ছাড়ার কথা ছিল হচ্ছে 9টা 10-এ। ঠিক আছে, পরবর্তীতে হচ্ছে সকাল 8টার মধ্যে পৌঁছান। ঠিক আছে, এটা ছাড়ে হচ্ছে আপনার আচ্ছা 1টা 20-এ ছাড়বে আর কি। ঠিক আছে, আজকেও যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে, মানে উত্তরাঞ্চল না, দক্ষিণাঞ্চলের ট্রেনেও কিন্তু কি হচ্ছে দেখেন, সারা দেশেই দেরি হচ্ছে। মানে দক্ষিণাঞ্চল ট্রেনও কি শিডিউল বিপর্যয় হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, অ্যাজ ইন যেটা হয় আর কি আমাদের দেশে, যে যখন কোনো অ্যাক্সিডেন্ট হয় তখনই জানা যায় যে কি কি অফিসার ঘাটতি ছিল। উদ্ধারকারী ট্রেনগুলো অনেক অনেক পুরনো, সংখ্যায় অনেক কম। স্বাভাবিকভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখন জানা যাবে। যেমন হচ্ছে ধরুন একটা আগুন লাগে, তখন জানা যায় যে এখানে আপনার রেস্টুরেন্টগুলো অবৈধ ছিল, কিন্তু এর আগে কোনো স্টেপ নেওয়া হয় না। এগুলো কিন্তু খুবই স্যাড ব্যাপার আর কি আমাদের দেশের জন্য। যাক, যার দায়িত্বপ্রাপ্ত আছেন আশা করি ভালো করে দায়িত্ব পালন করবেন। আসলে আমরা পরের পেজে যাই। পরের পেজে দেখি আমরা ডিজিটাল আইনে এখনও কারাভোগের সামঞ্জস্যতা নাই। ঠিক আছে, দেখেন, আপনারা জানেন যে 3 তারিখ ছিল হচ্ছে আপনার মুক্ত গণমাধ্যম দিবস। সেটারই কিছু ফিডব্যাক এখন আমরা পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক বিনা অনুমতিতে সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞা অগণতান্ত্রিক বলে উল্লেখ করেছেন মাহফুজ আনাম। আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে এখন আর সাংবাদিকটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে ঢোকার আগে পারমিশন নিতে হবে, এবং একটা জেনারেল পারমিশন নিলে হবে না, স্পেসিফিক কর্মকর্তা পারমিশন নেওয়া লাগবে। অর্থাৎ আপনি এক্স থেকে পারমিশন নিচ্ছেন, তার মানে আপনি শুধু এক্সের সাথে মিট করতে পারবেন, ওয়ার সাথে মিট করতে পারবেন না। আপনি ধুমধাম কারো থেকে হচ্ছে কোনো ইনসিডেন্ট হইলে আপনি বক্তব্য নিতে পারবেন না, কোটেশন নিতে পারবেন না। ঠিক আছে, এটা কিন্তু আসলে একটু অকওয়ার্ড একটা সিচুয়েশন হয়ে গেছে। কারণ হচ্ছে যে এটা ইট শুড বি ফ্রি, দ্য ইনফরমেশন শুড বি ফ্রি, এভরিওয়ান শুড অ্যাক্সেস ইট। ঠিক না? কিন্তু এখন যেটা হয়ে যায়, বিভিন্ন প্রতিষ্ঠানে ওরা মনে করে যে আমি অনেক বড় কর্মকর্তা হয়ে গেছি, কিংবা আমি পিএইচডি করে ফেলছি, কিংবা হচ্ছে আমি এত, আমার র্যাঙ্ক এত, আমি কেন একজন নর্মাল একজন সাংবাদিককে আমি কোশ্চেনের অ্যান্সার দিব। মানে জব দিটার জায়গাটাতে এখন আর নাই। এখন হয়ে গেছে কি, সবাই অনেক বুস্ট আপ হয়ে গেছে ওদের টাকা পয়সা, ওদের পজিশন নিয়ে। হ্যাঁ, মানে সেবা দেওয়ার যে মানসিকতা, এই ব্যাপারটা কিন্তু আছে। মানে সেবা দেয়, কিন্তু সেবা দিয়ে নিজেকে অনেক বড় মনে করতেছে। দে আর লাইক, ওই যে আমাদের সংবিধানের 7 আর্টিকেলে আছে না, যে জনগণের সকল ক্ষমতার উৎস, এই ব্যাপারটা নিয়ে ওরা মনে হয় একটু কনফিউশনে পড়ে গেছে। মানে বাংলাদেশ ব্যাংক না, আমি বলতেছি জেনারেলাইজড হিসেবে বলতেছি যে অনেক প্রতিষ্ঠান এরকম করতেছে। বিশ্ববিদ্যালয়গুলো তো, যে টিচারদেরকে, যেমন আপনারা জানেন বছর কয়েক আছে যে একজন মানে স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল ভিসিকে একটা কোশ্চেন করেছিল, ভিসি অনেক গরম হয়ে গেছে, তুমি কোশ্চেন করার আগে, আরে সে স্টুডেন্ট প্লাস হচ্ছে সে হচ্ছে জার্নালিস্ট, অবশ্যই তার কোশ্চেন করার রাইট আছে। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট, যেটা একটা পাবলিক ইনস্টিটিউশন। ঠিক আছে, এই ব্যাপারে আসলে যদি পরীক্ষায় আসবে না, আই থিঙ্ক, বাট এটা আপনারা পড়ে নিতে পারেন, আপনাদের অধিকার নিয়ে আরও বেশি জানার সুযোগ হবে আর কি। ঠিক আছে, যাই হোক, আমরা আসি পরবর্তী পেজে, পৃষ্ঠা নাম্বার 3। এখানে আমরা দেখি যে চড়া দাম চাই গাজপ্রম। ঠিক আছে, বা গ্যাসপ্রম, এটা হচ্ছে আপনার রাশিয়ান একটা কোম্পানি। এটা আপনার মনে রাখতে পারেন, যেমন কিছু এটা প্রিলিতে বেশি আসে যে গ্যাসপ্রম কোন দেশের কোম্পানি। তারপর হচ্ছে আপনার নাইকো, মনে আছে নাইকো? নাইকো কোন দেশের কোম্পানি। তারপর
অক্সফর্ম কোন দেশের কোম্পানি, ওরা গ্যাস করে এক্সপ্লোর করে আর কি, ঠিক আছে। এটা রাশিয়ান কোম্পানি, এটা পড়তে পারেন। দেখেন ভোলায় 9টা কূপের 4টা থেকে গ্যাস উৎপাদিত হচ্ছে, হ্যাঁ। নতুন 5টা কূপ খননে আগের চেয়ে বেশি 420 কোটি টাকা, হ্যাঁ, খরচ বাড়তেছে এবার। যেখানে বাপেক্স নিজেই কম খরচে কূপ খনন করতে পারে, সেখানে গ্যাসপ্রমকে দিয়ে চড়া খরচ করানোর কোনো যৌক্তিকতা নাই, উনি হচ্ছে বদরুল ইমাম স্যার বলেছেন। যাক দেখেন এখানে আবার গ্যাস ইয়াও বলছে আপনার, বাপেক্স বলছে যে আপনার 10 বছরে হচ্ছে, মানে ওদের 3 বছর অনেকগুলা, যে কাজটা 3 বছরে করার প্ল্যান সেটা যদি নিজেরা করে সেটা 10 ইয়ার্স লাগবে, হ্যাঁ। স্টিল আমাদের মনে হয় যে ন্যাশনাল যেই প্রতিষ্ঠানগুলো আছে ওদের সক্ষমতা বৃদ্ধি করা উচিত, ঠিক আছে। শুধু মানে এখন পাচ্ছি সহজে আরেকজনকে নিয়ে ফেলতে ঠিকাদারি প্রতিষ্ঠান, এটা হচ্ছে যে যদিও বাপেক্স প্রচুর ভালো কাজ করতেছে, হ্যাঁ, আগের চেয়ে অনেক ভালো কাজ করতেছে, আশা করি আরও ভালো কাজ করবে। আসলে আমরা পরে পেয়ে যাই পৃষ্ঠা 4, এখানে তেমন কিছু নাই, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস বলা হয় নাই, সুন্দরবনে আগুন লাগছে, একটু প্রথম পেজে যাই, এটা আমি বলার জন্য রেখে দিয়েছিলাম। সুন্দরবনের একাংশে আগুন, ঠিক আছে, এটা কিন্তু আমাদের জন্য খুব ভয়াবহ একটা ব্যাপার, ঠিক আছে। দেখেন যখন আগুন প্রথমে লাগে তখন বালতি এবং কলসিতে আগুন নিবানোর কাজ শুরু করে স্থানীয় সব বন বিভাগ যারা আছে তারা। তাপপ্রবাহের মধ্যে বৃহত্তম ম্যানগ্রোভ বনে কীভাবে কখন আগুন লেগেছে তা পরিষ্কার কিছু বলতে পারেনি বন বিভাগ। দেখেন এইগুলাকে কিন্তু আমাদের রক্ষা করা লাগবে, বেসিক্যালি এই আগুনগুলো মানুষ লাগানোর সম্ভাবনা বেশি আর কি, হ্যাঁ। তো এইসব বিভিন্ন ধরনের প্রফিটের সুবিধার জন্য লাগায়, বাট এটা যে আমাদের দেশের জন্য কত বড় ক্ষতি করবে, মানে হয়তো আপনি টাকা পাবেন, বা এই টাকা দিয়ে তো আপনি টাকা খেয়ে তো বাঁচতে পারবেন না। ঘূর্ণিঝড় আসলে তো আপনি বিল্ডিংয়ের নিচে ঢুকে লাভ নেই, বিল্ডিং সহ ফেলে দিচ্ছে, ঠিক না। আপনি হয়তো একটাই কাজ করতে পারেন যে টাকাটাকে হচ্ছে মানি লন্ডারিং করতে পারেন এবং বিদেশ চলে যেতে পারবেন, ঠিক আছে, বাট ইটস নট দ্য সলিউশন, ঠিক আছে। কারণ আপনি বাংলাদেশ ছেড়ে কোথায় যাবেন, এটা আপনাদের মাদারল্যান্ড। সো এক্ষেত্রে হচ্ছে একটু সচেতন হওয়া উচিত আর কি সবার, টাকা টাকা করা হচ্ছে। যাই হোক, আসে আমরা 5 নাম্বার দেখি, বিবর্তিত বিশ্ব ব্যবস্থায় উন্নয়নের পথ নকশা কী হবে, ঠিক আছে। এটা হচ্ছে পরীক্ষায় আসার মতো না, বাট আপনারা যারা পড়াশোনা করতে চান বা একটা জিনিস জানতে চান তাহলে পড়তে পারেন আর কি। আমি এটা নিয়ে আগাচ্ছি কারণ আমি পুরোটা পড়ে দেখলাম, কিছু প্রয়োজন নেই। আর এটা লিখছেন খুবই ভালো একটা আর্টিকেল, দেখেন উনি হচ্ছে উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার স্যার, খুবই ভালো লিখছে, ঠিক আছে। এবং হচ্ছে এটা হচ্ছে দেখেন বিভাগ দৈনিক বণিক বার্তা যৌথ আয়োজনে 5-6 অনুষ্ঠিত ডেভেলপমেন্ট স্টাডিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স ইংরেজিতে বক্তৃতা সংক্ষিপ্ত সংস্করণ, ইংরেজি থেকে অনুদিত, ঠিক আছে। এটা খুব ভালো, এটা একটা আপনার আমার ডেভেলপমেন্ট ফিলোসফি নিয়ে ফোকাস করে হচ্ছে এটা লিখা হয়েছে, খুব ভালো একটা আর্টিকেল। বাট যেহেতু আমাদের গোলের সাথে ম্যাচ করতেছে না, আমি স্কিপ করতেছি, ঠিক আছে। ওকে, আমরা এখানেও দেখি, এখানে হচ্ছে আপনার তেমন কিছু নাই। হ্যাঁ, পৃষ্ঠা 6 দেখি আমরা, ভাটার দূষণে মরছে ধান গাছ, ঠিক আছে। অর্থাৎ ইটভাটার চিমনির বিষাক্ত গ্যাস এবং গরমে হচ্ছে ধান গাছ মরে যাচ্ছে, এটা কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্ট। এটা যদিও পরীক্ষা আসে না, তবে আপনারা যখন বাংলাদেশের এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে লিখবেন আপনারা অবশ্যই ইটভাটাকে ট্যাগ করতে পারবেন। ইটভাটা আইনটা কত সালে করছে আমার ঠিক মনে নাই, ঠিক আছে। আমার মনে হচ্ছে 2013 বা 23, ঠিক আছে। ইটভাটা আইন 13 হওয়ার সম্ভাবনা বেশি, একটু দেখে নিন ইটভাটা আইনটা, ঠিক আছে। এটা আপনার লিখে ফেলতে পারবেন আর কি, ঠিক আছে। কে যদি খুঁজে বের করেন আমাকে কমেন্টে জানান, ঠিক আছে, আমিও এটাকে নোট করে রাখবো পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করার জন্য আর কি, ঠিক আছে। দেখেন এখানে তেমন কিছু নাই, আসলে আমরা পরের পৃষ্ঠে যাই, সেটা হচ্ছে 7ম পেজ, এটা হচ্ছে খবর। এখানেও তেমন কিছু নাই। দেখেন ভেজাল খাবার স্যালাইন তৈরিতে গ্রেটার 3, চিন্তা করে দেখেন, খাবার স্যালাইনগুলো বেসিক্যালি খাওয়ায় বাচ্চাদেরকে, হ্যাঁ, বা অসুস্থ মানুষদেরকে, তারা এই জায়গাটাতেই হচ্ছে ভেজাল দিচ্ছে। এইগুলোকে নিয়ে আসলে খুব স্ট্রং পানিশমেন্টের দিকে যাওয়া উচিত, ঠিক আছে, নয়তো ওরা চেঞ্জ হবে না। অনেক শিশু মারা গেল না ভুয়া অ্যানাস্থেশিয়ার জন্য, ডক্টরকে মারধর করে, পরে দেখা গেলো অ্যানাস্থেশিয়া ভুল ছিল। মানুষেরও সমস্যা, যারা এগুলো করে তাদেরও সমস্যা, এবং ইনস্টিটিউশনগুলো কারো স্টেপ নেওয়া উচিত। যাই হোক, দেখেন আমার মনে হচ্ছে এটা আমাদের জন্য পড়া উচিত। এটা হচ্ছে আপনি নগরায়নে এটা আপনি ইউজ করতে পারবেন, এটা ক্লাইমেটে ইউজ করতে পারবেন, এনভায়রনমেন্টে ইউজ করতে পারবেন। 3 দশকে ঢাকার জলভূমি কমেছে 17%। দেখেন এতে মনে হচ্ছে যে 17% কমলে তো আরও আছে অনেক বেশি, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এটা 100 থেকে 17 কমায়নি। 100 থেকে 17 কমানো তো ভালোই হতো, ঠিক না? কত থাকে বলেন তো দেখি, ঠিক আছে, এই কত 83 থাকে না, 83%, তো ভালোই হতো আসলে। এটা আপনার 17 কমে নেমে আসছে 2.9-এ। চিন্তা করে দেখেন, বর্তমানে ঢাকায় জলাভূমির পরিমাণ 2.9%। অর্থাৎ আমি নিউজটা লিখলে পাশে লিখে দিতাম বা সাইফিনে লিখে দিতাম, বর্তমানে আছে 2.9%। কারণ 17% কমছে, এটা ভাগ করতেছে না, কিন্তু 2.9% আছে, এটা আমাকে ভাগ করতেছে, ঠিক আছে।
এখন দেখেন যে এই লাইনটা হচ্ছে আপনি এই পার্টটা পড়ে রাখলে বা নোট করে রাখলে হবে, নগর পরিকল্পনার মানদণ্ড অনুযায়ী একটি আদর্শ শহরে আপনার 25% সবুজ এলাকা এবং 10 থেকে 15% জলাশয় জলাধার থাকার কথা, ঠিক আছে, কিন্তু বর্তমানে হচ্ছে আমাদের কথা 2.9%, ঠিক আছে, এটা হচ্ছে আমরা মনে রাখতে পারি আর কি, আর তেমন কিছু নাই এখানে এই পেজে। আসেন আমরা আগাই। সরকারি ওষুধটা রাজনৈতিক টেকনিক্যাল নয়, এটা হচ্ছে আপনার মতামত পেজ, এখানে তেমন কিছু নাই, পড়ে রাখতে পারেন জানার জন্য, সব কিছু থেকে জানার আছে। তবে আমি এটা নিয়ে পড়তে যাচ্ছি, নিত্যপণ্যের মূল্য বেড়ে দিলে কৃষক কি লাভবান হচ্ছে। দেখেন এই যে ব্যাংক ফোকাসে বিশেষ করে হচ্ছে আপনার মাঝে মধ্যে হয় কি এই টাইপের কিছু বিজনেস টার্ম দিয়ে দেয়। যেমন একবার আমি পরীক্ষা দিয়েছিলাম, সেখানে আসছিল যে আননেসেসারি প্রোডাক্ট পারচেস কীভাবে দারিদ্রকে ইনসিস্ট করে, এটা আপনার আর্গুমেন্টেটিং আসছিল, মানে দারিদ্রকে মোটিভেট করে কিনা, ঠিক আছে, আননেসেসারি প্রোডাক্ট পারচেস। তাহলে দেখেন এই নিত্যপণ্যের মূল্য যে সরকার প্রায়শই বেড়ে দিচ্ছে, ঠিক আছে, এটা কি আসলে কোনো ধরনের ইস্যু ক্রিয়েট করতেছে কিনা, এটা নিয়ে হচ্ছে আজকে আমাদের আপনার কি যেন বলে পড়া। তাহলে দেখি আমরা, খুব ভালো একটা আর্টিকেল হয়েছে, হ্যাঁ আমি আসলে খুব ভালো লাগছে। তৌহিদ হোসেন স্যার, উনি হচ্ছেন আপনার সাবেক পররাষ্ট্র সচিব। দেখেন উনি কিছু রিয়েল লাইফ নিয়ে আসছে, ঠিক আছে। দাম কমার দেখেন প্রথমত আপনাদেরকে আমি আসলে কিছু বেসিক যারা জানেন না আর কি, যে যদি এখন প্রাইস কমান তখন হচ্ছে সেলস বেশি হবে, ডিমান্ড বাড়বে, ঠিক আছে। প্রাইস কমাইলে ডিমান্ড বাড়বে, তাহলে প্রাইস হচ্ছে কম, ডিমান্ড হচ্ছে ইনসিস্ট করে বাড়বে, ডিমান্ড বাড়লে সেল বাড়বে, সেল বাড়লে প্রফিট বেশি হবে। অর্থাৎ যদি আপনি কোনো জিনিসের প্রাইস কমান তাহলে মানুষ বেশি কিনবে, বেশি কিনা মানে বেশি সেল হয়, বেশি সেল মানে বেশি প্রফিট হয়, ঠিক আছে। দেখেন তার দাম কমার কারণে বিক্রি বেশি হয়, উৎসবের আমেজটা ভালো থাকে এবং হচ্ছে লাভও বেশি হয়। যেমন ধরুন হচ্ছে আপনি পশ্চিমা দেশগুলোতে সাধারণত উৎসবের মৌসুমে ব্যবসায়ীরা পণ্যের দাম কমিয়ে দেন, তাতে তাদের ক্ষতি হয় না, কোনো ক্ষতি হয় না। কেন? কারণ এই সূত্রের জন্য ক্ষতি হয় না, ঠিক আছে। আর আমাদেরও হচ্ছে আপনার রোজার মধ্যে হচ্ছে আপনার 29টা পণ্যের দাম বৃদ্ধি করেছিল, যেমন মাছ, মাংস, মুরগি, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি। এবং উনি স্যার তৌহিদ স্যার হচ্ছে উনি বলেন লিখছেন আর কি, যে মুগ ডালের দাম করে 165.41 টাকা, খেসারি হচ্ছে 92.61 টাকা। তো ওনার পয়েন্টটা ছিল, ভাই এই 41 টাকা আমি 41 পয়সা আমি কেমনে দিব, মানে যেটা গভর্নমেন্ট ঠিক করতেছে দে কুড, মানে একটা রান ফিগার নিয়ে আসতে পারতো, লাইক 92 61 93 92 রাখতে পারতো আর কি, ঠিক আছে। যাই হোক, উচ্চবিত্তের যারা আছে তাদের জন্য দ্রব্যমূল্যের মূল্য সমস্যা না, ঠিক আছে, সমস্যাটা হচ্ছে যারা হচ্ছে বেসিক্যালি আমরা মধ্যবিত্ত যারা আছি আর কি, ঠিক আছে। তাহলে দেখেন ইলা মিত্র, ঠিক আছে, তাহলে ইলা মিত্র হচ্ছে আপনার একটা আন্দোলন করেছে, ত্যাবাক আন্দোলন। সেটার মূল কারণ কি ছিল সেটা আমরা সবাই জানি, ঠিক আছে। সেটা মূল কারণ ছিল হচ্ছে যে 3 ভাগের আপনার 2 ভাগ পাবে হচ্ছে প্রডিউসার মানে কৃষক, ঠিক আছে, আর হচ্ছে আপনার বাকি পার্টটা পাবে হচ্ছে আপনার যারা হচ্ছে মালিক, মানে যার জমি বর্গা নেওয়া হয় আর কি, ঠিক আছে। যাই হোক, তো উনি হচ্ছে দেখাইছে, মানে আমি একটু জিস্ট করে বলি, পুরোটা না পড়ি, যে কিছু রিয়েল ডেটা দিচ্ছে যে শুধু দাম কমাইলে যে কৃষকের লাভ হচ্ছে এমন না, দাম বেড়ে দিলে কৃষকের লাভ হচ্ছে এমন না, ঠিক আছে। এখানে উনি কিছু উদাহরণ নিয়ে আসছে, ওনার পার্সোনাল লাইফের কিছু উদাহরণ নিয়ে আসছে, ওগুলো আমরা রিসিভ করে যাই। প্রথম উদাহরণটা দেখি, হ্যাঁ হ্যাঁ, উনি বলতেছে যে ওনার গ্রামের বাড়িতে, ঠিক আছে, নরসিংদীতে যে উৎপাদন খরচই বেড়ে গেছে, মানে 2 ভাগ কৃষক নিচ্ছে আর ওনাকে দিচ্ছে 1 ভাগ, এরপরও কৃষকের কি হচ্ছে না, মানে খরচ উঠতেছে না, কারণ উৎপাদন খরচটা এত বাড়তেছে। এখন উৎপাদন খরচ বাড়লে তো দাম বাড়বেই। এটা রিভার্স থিঙ্কিং, উনি একটা সুন্দর রিভার্স থিঙ্কিং নিয়ে আসছে, ঠিক আছে। রিভার্স থিঙ্কিংটা হচ্ছে কি দেখেন, যে আমরা শুধু বলতেছি যে আমাকে বেশি পে করা লাগতেছে, কিন্তু কৃষকের উৎপাদন খরচ যে বাড়তেছে এটা আমি কি করতেছি না, এটা কনসিডার করতেছি না। এখন আমার খরচ কমাইতে গিয়ে কৃষককে তো আমি লসে ফেলতে পারবো না, তখন তো সে উৎপাদনই করবে না, তখন বেসিক্যালি খেতেই পারবো না। তাহলে আমার খরচ বাড়তেছে, পে বেশি করা লাগতেছে, এটাকে আমার রুটে যাওয়া লাগবে যে কৃষকের কি উৎপাদন খরচ বাড়ছে কিনা, তাহলে আমাকে সেই উৎপাদন খরচটা কমাইতে হবে। এখন আমি যদি হচ্ছে কৃষকের বিদ্যুৎ খরচ বাড়ায় দেই, তাহলে ওরা সেচ দিবে, তখন তো ওদের উৎপাদন খরচ বাড়বেই, ঠিক আছে। খাদ্যের দাম বাড়া নিয়ে টেনশনের পাশাপাশি কেন দামটা বাড়ছে, সেটা কি দামটা অনেক কারণে বাড়ে, ঠিক আছে। যেমন ধরেন একদম প্রোডাকশন লেভেল দাম বাড়তে পারে, কৃষক যিনি আছেন আর কি, ঠিক আছে। এখন এইখানে দাম বাড়ে কেন, যেমন সিডের দাম বাড়তে পারে, তারপর হচ্ছে বিদ্যুতের দাম বাড়লে ওদের দাম বাড়ে, ঠিক আছে। তারপর হচ্ছে ধরেন হচ্ছে বেশি নষ্ট হলে দাম বাড়ে, ঠিক আছে। যেমন ধরেন হচ্ছে আপনার
বন্যা হইলেও দাম বেড়ে যাবে, কারণ ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে আপনার ক্লাইমেট চেঞ্জের কারণে দাম বাড়তে পারে। কীরকম? যে ক্লাইমেট চেঞ্জের কারণে প্রোডাকশন কমে যাচ্ছে। এখন প্রোডাকশন কমে গেলে, যেমন উনি হচ্ছে 100 কেজি উৎপাদন করতো, উনি হচ্ছে 100 টাকা খরচ করে, তাহলে ওনার 1 টাকা পার কেজিতে 1 টাকা উৎপাদন খরচ। এখন ক্লাইমেটের জন্য হচ্ছে 50, একই জমিতে একই পরিশ্রম করে একই খরচ করে 50 কেজি প্রডিউস করে, তাহলে 50 কেজির জন্য 100 টাকা খরচ হচ্ছে, তাহলে 1 কেজির জন্য 2 টাকা খরচ হচ্ছে, ঠিক আছে? তাহলে প্রোডাকশন খরচ, কিছু ট্রান্সপোর্টেশন খরচ বাড়তে পারে, ঠিক আছে? ট্রান্সপোর্টেশন খরচ, ডিজেলের দাম বেড়ে গেছে, গাড়ির ভাড়ার দাম বেড়ে গেছে, তাহলে তো এটাকে উৎপাদন খরচই বলা যায়। আবার আছে মিডলম্যান, যেটা হচ্ছে সবচেয়ে বদমাইশ, সবচেয়ে খারাপ যারা আছে আর কি, ঠিক আছে? মিডলম্যান যারা আছে, ওরা কি করতেছে, কৃষক থেকে আনে 5 টাকা দিয়ে, আবার বিক্রি করে হচ্ছে 500 টাকা দিয়ে। তাহলে অ্যাকচুয়ালি মিডলম্যানের জন্য দামটা বাড়তেছে কিনা এটা আমাদের চেক করা লাগবে। বেসিক্যালি কৃষক সবসময় লসে থাকে, পারচেজে সবসময় লসে থাকে, মাঝখানে লাভটা করে মিডলম্যানটা। আর আগে মিডলম্যান ছিল হচ্ছে কিছু মানুষ, এখন মিডলম্যান হচ্ছে আপনার খুব বড় বড় প্রতিষ্ঠানগুলো, কারণ এখানেই সব টাকা পয়সা ওদেরকে ধরতেছে না, চাঁদাবাজি তো আছে আর কি, ঠিক আছে? তো উনি বলতেছেন যে কৃষক যাতে কি হয়, লস না হয়। যেমন উনি আরেকটা উদাহরণ নিয়ে আসছে, যেমন তরমুজ, মানুষ বলছে কি যে তরমুজ খাবো না, ওকে ফাইন, তরমুজ খাবে না, কারণ মিডলম্যান হচ্ছে 100 টাকার তরমুজ কিনে 800 টাকায় বিক্রি করে, ঠিক আছে? পরবর্তীতে গিয়ে দেখা গেলো মানুষ তরমুজ না খাওয়ার কারণে মিডলম্যান আর তরমুজ কিনতেছে না, ঠিক আছে? মিডলম্যানের তো কোনো লস নাই। দেখেন যে মিডলম্যান কেনা বিক্রি হলে তার লাভ আছে, কিন্তু সে যদি কৃষক থেকে না কিনে ব্যবসা না করে বসে থাকে, তার লস নাই, কিন্তু কৃষকের তো প্রোডাক্টটা সে স্টোর করতে পারতেছে না, নষ্ট হচ্ছে, মানে আলটিমেটলি লস নষ্ট হচ্ছে কি কৃষকের। আর ধরেন মিডলম্যান হচ্ছে 1 লাখ টাকা লস দিয়ে তার কোনো সমস্যা নেই, সে দাঁড়া থাকতে পারবে, কিন্তু কৃষক 100 টাকা লস দিয়ে দাঁড়াতে পারবে না, কারণ তার হচ্ছে ফ্যামিলি টু ফিড, এবং ওর টাকা নাই, ঠিক আছে? তো আলটিমেটলি হচ্ছে আমাদেরকে এখানে ফোকাস করা উচিত। এটা খুব ভালো একটা আর্টিকেল হয়েছে, এটা আপনারা পড়বেন আর কি, ঠিক আছে? যাই হোক, এরপরে আসি দেখি আমরা এইচএসসি পরীক্ষা, আমাদের এসএসসি পরীক্ষা শেষ, তো আমরা লাগবে না। এরপরে আসি হচ্ছে আমরা, হ্যাঁ দেখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষক দল সাফল্যের দাবি করছে। কিসের সাফল্য? মশা বংশ বিস্তারে ভেষজ ঔষধ উৎপাদনে, এটা ভালো একটা কাজ হবে আর কি, ঠিক আছে? যাই হোক, এরপরে আসি দেখি আমরা অর্থ বাণিজ্য, এটা আমাদের পড়া লাগবে। আবার স্বর্ণের দাম বেড়েছে, তারপর হচ্ছে আপনার দেশের ব্যাংক খাত ভঙ্গুর, জবাবদিহিতাতে ধস, একে তো ব্যাংক খাত ভঙ্গুর, এবং হচ্ছে ব্যাংকে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে হচ্ছে এখন আবার সাংবাদিক প্রবেশে একটা লিমিটেশন নিয়ে আসছে। তারপর 22,776 টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব হচ্ছে চামড়া শিল্পে। চামড়া হচ্ছে বাংলাদেশের সেকেন্ড এক্সপোর্ট প্রোডাক্ট। সো এটা হইলে হচ্ছে কি হয় দেখা যাক। 3 মাস, এটা হচ্ছে গত 3 তারিখে হচ্ছে আপনার প্রথম আলোর হেডলাইন ছিল, 3 মাস অন্তর মূল্যবৃদ্ধি সিদ্ধান্তে উদ্বিগ্ন উদ্যোক্তারা, স্বাভাবিকভাবে। তারপর দেশে দেশে বাড়ছে সরকারের ঋণ, IMF। এরপরে দেখি আমরা পরের পৃষ্ঠে আন্তর্জাতিক, ঠিক আছে, যে যুক্তরাষ্ট্রের 4টা দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ধ্বংস, ক্ষেপণাস্ত্রের নাম হচ্ছে আতাকামাস, ঠিক আছে? এটা মাথায় রাখতে পারেন। স্থানীয় নির্বাচনে বড় ধাক্কা খেলেন ঋষি সোনাক, ঠিক আছে? আমার মনে হচ্ছে এই ধাক্কাটা আসছে আপনার গাজা ইস্যুর জন্য, ঠিক আছে? কারণ সাধারণ মানুষ কিন্তু হচ্ছে গাজাকে সাপোর্ট করতেছে, যেমন ইউএসএর ম্যাক্সিমাম মানুষ গাজাকে সাপোর্ট করতেছে, ইসরায়েলকে না। এবং ইসরায়েলের ভিতরেও ইসরায়েলের মানুষগুলা গাজাকে সাপোর্ট করতেছে, মানে জেনোসাইড অফ করতে বলতেছে। প্রচুর আন্দোলন হচ্ছে, আপনারা হয়তো ইনফরমেশনগুলো পান না, পড়েন না, ঘাটেন না। ইনফরমেশন একটু ঘাটবেন, বুঝবেন, কালকে প্রচুর বড় আন্দোলন তেল হইবে, ঠিক আছে? কিন্তু ওই সরকার কেন যেন প্রতিষ্ঠানগুলো, যেমন প্রতিষ্ঠান বলতে সরকারই বোঝাচ্ছি আমি, যেমন হচ্ছে ঋষি সোনাকের প্রতিষ্ঠান, সরকার সে নিজে চাচ্ছে গাজা জেনোসাইড হোক, কিংবা বাইডেন চাচ্ছে গাজা জেনোসাইড, কিন্তু আপনার ইউএসএর নাগরিকরা কিন্তু হচ্ছে জেনোসাইডের বিপক্ষে আছে আর কি, ঠিক আছে? যাই হোক, এই ঋষি সোনাক, এবার আমার মনে হচ্ছে জো বাইডেনও হারবে, ঠিক আছে? কারণ একটা পোল দেখা গেছে ইয়াং ভোটাররা হচ্ছে গাজা ইস্যুতে ভোট দিবে না বাইডেনকে, ঠিক আছে? যাই হোক, আর নিউজ হচ্ছে বিরোধীদের সাথে আলোচনায় বসতে প্রস্তুত ইমরান খান। কানাডায় হরদ্বীপ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার 3 জন ভারতীয়। যুদ্ধবিরতি নিয়ে আবারও কায়রোতে আলোচনা শুরু। কায়রো হচ্ছে কোন দেশের শহর বলেন দেখি? মিশরের শহর, ঠিক আছে? তাহলে দেখেন এখানে অ্যান্টনি ব্লিংকেন বলছে যে গাজার জনগণ এবং যুদ্ধবিরতির মধ্যে কেবল দাঁড়িয়ে হামাস দাঁড়িয়ে। তাহলে এই যে 35,000 মানুষকে যে আপনি খুন করলেন, তারা কোথায় কি ঘুমাচ্ছে? আলটিমেটলি মাঝখানে একটা ব্যারিয়ার নিয়ে আসছে 35K ডেড বডি, ঠিক আছে? আপনি এটাকে অ্যাভয়েড করে শুধু হামাসকে দায় দেওয়া যাবে না, ঠিক আছে? যাই হোক, এরপর আসি আমরা পরের পেয়ে হচ্ছে বিনোদন। এখানে তেমন কিছু নাই। বিনোদন কি লাগবে আপনাদের জীবনে? আমাদের জীবনটা এখন বিনোদনপূর্ণ হয়ে গেছে, ঠিক আছে? এক্সট্রা বিনোদন লাগবে না আশা করি। এরপর দেখেন খেলাধুলা তেমন কিছু নাই। এত গরমে খেলা নিয়ে সাকিবের প্রশ্ন, আসলেই না, আমি ভাবতেছি সত্যি কথা বলতে, গতকাল আমি কিছু ক্লিপ দেখে ভাবতেছিলাম এটা খেলা কোথায় হচ্ছে, পরে দেখলাম হচ্ছে আরে খেলা তো বাংলাদেশে হচ্ছে।
সম্ভবত চিটংয়ে খেলা হচ্ছে, ঠিক আছে। তাই আমি বললাম যে মানে আরেকটু মানে টেম্পারেচারটা হচ্ছে আপনার কমার জন্য ওয়েট করা যেত বা ভেন্যু চেঞ্জ করা যেত আর কি, ঠিক আছে। যেখানে ঠান্ডা কম সেখানে গরম কম সেখানে। যাই হোক, আসেন দেখি আমরা শেষ পৃষ্ঠা আজকে, আজকে রোববার। তাহলে দেখেন শেষ পাতা হচ্ছে কি আছে, 60টি মামলা ফেলে রাখা হয়েছে। এটা হচ্ছে আপনার 5 মে সহিংসতা নিয়ে পেঁয়াজ রপ্তানিতে ভারত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তারপর টেকনাফে আশ্রয় নিলেন আরও 40 সদস্য। এটা কিন্তু খুব একটা ক্রুশিয়াল ফ্যাক্ট হয়ে গেছে। এটা নিয়ে কিন্তু একটা আর্টিকেলও আসছে, ঠিক না? আমি ভিডিও বানিয়েছিলাম, আপনারা দেখবেন প্রথম বা সেকেন্ড ভিডিওতে। উনি সম্ভবত পররাষ্ট্র সচিব, সাবেক পররাষ্ট্র সচিব লিখেছিল যে এটা নিয়ে আমাদের কিন্তু আসলে স্টেপ নেওয়া উচিত, ঠিক আছে। দেখেন কোথাও তাপ প্রবাহ, আবার কোথাও বৃষ্টির পূর্বাভাস। আজকে চিটাঙে বৃষ্টি হয়েছে। যাই হোক, এই হচ্ছে আজকের প্রথম আলো। আজকে প্রথম আলো পরে আমার ভালো লাগছে ফ্র্যাঙ্কলি, 3 তারিখেটা পরে খুবই বিরক্ত লাগছিল, ঠিক আছে। সো ভালো থাকবেন সবাই, ভিডিওতে সবাই শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।